আমরা জানি হাইড্রা নিডারিয়া পর্বভুক্ত একটি প্রাণী। নিডারিয়া পর্বভুক্ত প্রাণীর খুব কমন কিছু বৈশিষ্ট্যের কথা আমরা বলেছি, যে সেখানে নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে, সেখানে একটি দেহগহ্বর থাকে যাকে বলা হচ্ছে সিলেন্টেরন, এবং নিডারিয়া পর্বভুক্ত প্রাণীতে দু ধরনের কোষীয় পরিপাক হয়, একটি হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক এবং অপরটি হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। হাইড্রার আলোচনায় আমরা মনে রাখবো ম তত্ত্ব। ম সূচক 5টি শব্দ হাইড্রার অনেকগুলো বৈশিষ্ট্যকে ক্লাস্টার করে ফেলতে পারে। একটি হচ্ছে মুক্তজীবী, মাংসাশী, মিঠা পানি, মিথজীবিতা এবং মুকুলোদ্গম। এর মধ্যে মিথজীবিতা শব্দটা খুব ইন্টারেস্টিং, যেটাকে আমরা বলি সিম্বায়োসিস। পরজীবিতার ক্ষেত্রে একটি প্রাণী আরেকটি প্রাণীর উপরে সব সময় অথবা আংশিক সময় অবস্থান করে, সম্পূর্ণ বা আংশিকভাবে উপকৃত হয়, এবং যার উপর অবস্থান করে, যার সাথে অবস্থান করে, সে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মিথজীবিতার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অনেকটা দুজনের উপকারিতার উপর নির্ভরশীল। মিথজীবী যে দুটো প্রাণী থাকবে তারা ভিন্ন প্রজাতি ভুক্ত হবে, তারা একে অপরের সংস্পর্শে থাকবে, একে অপরের দ্বারা উপকৃত হবে, এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হলে তাদের জীবন ধারণ প্রক্রিয়া ব্যাহত হবে। হাইড্রার আলোচনার শুরুতে আমরা আরেকটি জিনিসের কথা বলতে চাই, সেগুলো হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর নাম। হাইড্রার প্রকৃত আবিষ্কারক যিনি, তিনি হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কথা বলেছেন। তার মানে পুনরুৎপত্তি ক্ষমতা এবং হাইড্রার প্রকৃত আবিষ্কারক কে, এই দুটো প্রশ্নেরই উত্তর হচ্ছে একটি, সেটি হচ্ছে আব্রাহাম ট্র্যাম্পলে। হাইড্রার নামকরণ করেন লিনিয়াস। সাথে আমরা মনে রাখতে পারি নিডারিয়ার নামকরণ করেন হেসচেক। হাইড্রার মৃত্যু নেই, সর্বপ্রথম এই কথাটি যিনি উচ্চারণ করেন তার নাম হচ্ছে ব্রায়েন। এবং সর্বশেষ যে নিডারিয়া গোত্রভুক্ত প্রাণীতে যেমন হাইড্রায় যে 23 ধরনের নেমাটোসিস্ট আছে, এই কথা যিনি উল্লেখ করেছেন তার নাম হচ্ছে ভার্নার। আমরা চলে যাচ্ছি হাইড্রার দৈহিক গঠনের আলোচনায়। হাইড্রার দৈহিক গঠনকে আমরা 3টি প্রধান ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর মুখছিদ্র। মুখছিদ্রকে আমরা শুরুতেই আনতে চাচ্ছি না, মুখছিদ্রটাকে আমরা আলোচনা করতে পারি দেহকাণ্ডের মধ্যে। প্রথমে আমরা মনে রাখবো হাইপোস্টোম, দেহকাণ্ড এবং পদতল বা পাদচাকতি। হাইপোস্টোমের অন্তর্ভুক্ত অংশ হচ্ছে কোর্সিকা। বাংলাদেশে 3 ধরনের হাইড্রার প্রজাতি দেখতে পাওয়া যায়। 3 ধরনের হাইড্রার প্রজাতির কোর্সিকা সংখ্যার পার্থক্য আছে। 1 নম্বরে যদি আমরা বলি হাইড্রা ফুসকা, যেখানে কোর্সিকার সংখ্যা হচ্ছে 6টি। 2 নম্বরে আমরা লিখতে পারি হাইড্রা ভাইরিডিস, যেখানে কোর্সিকার সংখ্যা হচ্ছে 4 থেকে 8টি। এবং সর্বশেষ হাইড্রা ভালগারিস, যেখানে কোর্সিকার সংখ্যা হচ্ছে 6 থেকে 10। দেহকাণ্ডের মধ্যে 3টা প্রধান পয়েন্ট চলে আসবে। একটা হচ্ছে মুখছিদ্র, 2 নম্বর মুকুল এবং 3 নম্বর জননাঙ্গ। মুকুলের মধ্যে আমরা অবশ্যই মনে রাখবো মুকুল তৈরি হয় অনুকূল পরিবেশে, যখন খাদ্যের পর্যাপ্ততা থাকে, এবং সেটি হচ্ছে গ্রীষ্মকালে। মুকুল দেহের কোন অংশে তৈরি হয় সেটা যদি বলা হয়, তাহলে আমরা মনে রাখবো দেহের অর্ধাংশ থেকে নিচের দিকে, তার মানে দেহের ঠিক মধ্য বরাবর এবং দেহের নিচের অর্ধাংশ বরাবর। জননাঙ্গ 2 ধরনের হতে পারে, একটি হচ্ছে পুং জননাঙ্গ এবং অপরটি হচ্ছে স্ত্রী জননাঙ্গ। হাইড্রা উভলিঙ্গ প্রাণী। হাইড্রা ভালগারিস উভলিঙ্গ, এবং একলিঙ্গ হাইড্রাও সম্ভব, সেটি হচ্ছে হাইড্রা ওলিগেকটিস। হাইড্রা ওলিগেকটিস একলিঙ্গ, হাইড্রা ভালগারিস উভলিঙ্গ। উভলিঙ্গ প্রাণী হলেও হাইড্রার দেহে সনিষেক হয় না। এর প্রধান কারণ হচ্ছে পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ একই সময়ে তৈরি হয় না। কোন একটা হাইড্রার দেহের দেহকাণ্ডে যদি পুং জননাঙ্গ তৈরি হয়, তাহলে একই সময় স্ত্রী জননাঙ্গ তৈরি হবে না। তার মানে একটি হাইড্রার শুক্রাণু সেই একই হাইড্রার ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ এগুলো তৈরি হয় যখন প্রতিকূল অবস্থা থাকে। হাইড্রার যখন এক্সিস্টেন্স একটি কোশ্চেনেবল কন্ডিশনে চলে যায়, হাইড্রা তখন জননাঙ্গ তৈরি এবং জননকোষ তৈরির মাধ্যমে বংশ বৃদ্ধি করতে যায়। সেই প্রতিকূল পরিবেশ হচ্ছে শরৎকাল, এমনকি হেমন্তকাল, শীতকাল। পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গের অবস্থানগত পার্থক্য আছে। পুং জননাঙ্গ তৈরি হয় দেহের উপরের অর্ধাংশে, স্ত্রী জননাঙ্গ তৈরি হয় দেহের নিচের অর্ধাংশে। পুং জননাঙ্গের আকৃতিটা অনেকটা কোণাকৃতি অথবা মোচাকৃতি, স্ত্রী জননাঙ্গের আকৃতি অনেকটা গোলাকৃতি।
দেহকাণ্ডে আলোচনার পরে আমরা চলে যাচ্ছি পদতল সংক্রান্ত আলোচনায়। পদতল হাইড্রাকে কোনো কিছুর সাথে আটকে রাখতে সহায়তা করে অথবা কিছু বিশেষ কোষের সহায়তা নিয়ে পদতল হাইড্রার চলনেও সহায়তা করতে পারে। হাইড্রার দৈহিক গঠনের পরে এরপর আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে হাইড্রার দেহের বিভিন্ন ধরনের কোষ সমষ্টি এবং তাদের নাম এবং কাজ। আমরা জানি হাইড্রা দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণীতে দুটো ভ্রূণীয় স্তর থাকে, একটি হচ্ছে এক্টোডার্ম এবং অপরটি হচ্ছে এন্ডোডার্ম। এক্টোডার্ম থেকে যে কোষগুলো গঠিত হয়েছে এবং তারা যে কোষ সমষ্টি তৈরি করেছে তাকে আমরা বলছি এপিডার্মিস। আর এন্ডোডার্ম থেকে যে কোষ সমষ্টি হাইড্রার দেহের অভ্যন্তরীণ অংশ গঠন করেছে তাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এন্ডোডার্মিস না কেন? এন্ডোডার্মিস গ্যাস্ট্রোডার্মিস দুটোই সমার্থক শব্দ, তবে গ্যাস্ট্রোডার্মিস শব্দটি ব্যবহার করার পেছনে আরেকটি যুক্তি আছে। আমরা জানি হাইড্রার দেহের ভেতরে একটি পরিপাক নালী থাকে, একটি দেহ নালী থাকে যার নাম হচ্ছে সিলেন্টেরন। সেই সিলেন্টেরনেরই আরেকটি নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থেকেই ধার করে কিন্তু নামটি হয়েছে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থেকেও আমরা দুটো ক্লু পাই, একটা হচ্ছে গ্যাস্ট্রো, একটা হচ্ছে ভাস্কুলার। গ্যাস্ট্রো দিয়ে আমরা বুঝাতে পারি যে এখানে গ্যাস্ট্রিক সংক্রান্ত ঘটনা ঘটে, তার মানে পরিপাক সংক্রান্ত ঘটনা ঘটে। 2 নম্বর হচ্ছে ভাস্কুলার বা ভেসেল। ভেসেল হচ্ছে পরিবহন সংক্রান্ত ঘটনা, যে কোনো কিছুর পরিবহন সম্পন্ন হয় এই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর অথবা সিলেন্টেরন দিয়ে। হাইড্রার দেহের বিভিন্ন কোষের নামগুলো কি কি? বিভিন্ন কোষ। হাইড্রার দেহে 7 ধরনের কোষ পাওয়া যেতে পারে, ম্যাক্সিমাম 7 ধরনের কোষ। পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, 3 নম্বর গ্রন্থি কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, জনন কোষ এবং সর্বশেষ নিডোসাইট। এই যে 7 ধরনের কোষ আছে, এই 7 ধরনের কোষই পাওয়া যায় এপিডার্মিসে এবং প্রথম 5 ধরনের কোষ পাওয়া যায় গ্যাস্ট্রোডার্মিসে। এখানে অবশ্যই মনে রাখতে হবে ধরন, 7টি বা 5টি না, 7 ধরনের কোষ এবং 5 ধরনের কোষ। এই 5টি কমন ধরনের কোষ ছাড়াও যে 2টো ধরনের কোষ আছে তা আমরা জানি। জনন কোষ যেটি যৌন জননে সহায়তা করে এবং অপরটি হচ্ছে নিডোসাইট যা খাদ্য গ্রহণ এবং আত্মরক্ষার কাজে নিয়োজিত। 5 ধরনের যে কমন কোষ আছে এরা দুটো জায়গায় থাকলেও সবসময় একই ধরনের কাজ করে না। এর মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ দুটো জায়গাতেই সেম কাজ করে। তা হচ্ছে কোনো কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত কোষের জায়গা তৈরি করে দেওয়া, নতুন কোষ তৈরি করা, জননাঙ্গ বা জনন কোষ তৈরিতে সহায়তা করা, হাইড্রার পুনরুৎপত্তিতে সহায়তা করা। স্নায়ু কোষ দুটো জায়গাতেই একই কাজ করে। সংবেদী কোষ যে উদ্দীপনা নিয়ে আসে, স্নায়ু কোষ সেটা সারা দেহে পরিবহন করে। এই দুটো ধরনের কোষ ছাড়া যে 3টি ধরনের কোষ রয়ে গেল, যেমন পেশি আবরণী কোষ, গ্রন্থি কোষ এবং সংবেদী কোষ, তারা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে একই ধরনের কাজ করে না, ভিন্ন ধরনের কাজ করে। কাজের ভিন্নতাটা আসলে কতটুকু এবং তা আসলে কি সেটি দেখানোর জন্য আমরা একটি পার্থক্য আকারে মনে রাখতে পারি। সেটি হচ্ছে কোষ এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস। একই কোষ এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে কি কাজ করে? 1 নম্বর আমরা লিখে রাখলাম পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ এপিডার্মিসে তার নামের মাহাত্ম্যটাই রক্ষা করে, তার মানে পেশির মতো সংকোচন প্রসারণ ক্ষমতা দেখায় এবং আবরণ প্রদান করে। কিন্তু পেশি আবরণী কোষ গ্যাস্ট্রোডার্মিসে একই ধরনের কাজ করে না। গ্যাস্ট্রোডার্মিসে পেশি আবরণী কোষের আরেকটি নাম হচ্ছে পুষ্টি কোষ বা নিউট্রিটিভ সেল, যা 2 ধরনের হয়। একটি হচ্ছে ক্ষণপদীয় কোষ এবং ফ্লাজেলীয় কোষ। ক্ষণপদীয় কোষ এবং ফ্লাজেলীয় কোষের একটি মাত্রই কাজ, তা হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করা। 2 নম্বর যে কোষটার নাম আমরা লিখতে পারি সেটি হচ্ছে গ্রন্থি কোষ। গ্যাস্ট্রোডার্মিসে যে গ্রন্থি কোষ আছে তার কাজ হচ্ছে খাদ্য পরিপাকের জন্য নির্দিষ্ট এনজাইম ক্ষরণ করা। সেই নির্দিষ্ট এনজাইম বড় একটি খাবার মলিকুলকে ভেঙে ছোট খাবার মলিকুলে পরিণত করতে পারে এবং তা যেন শোষণ উপযোগী হয়। কিন্তু এপিডার্মিসে যে গ্রন্থি কোষ আছে তা যদি এনজাইম নিঃসৃত করে তা আসলে কোনো কাজে লাগছে না। সো এপিডার্মিসের গ্রন্থি কোষের কাজ হচ্ছে দুটো, চলনে সহায়তা করা, 2 ধরনের চলনে সহায়তা করা। একটি হচ্ছে বুদবুদ তৈরি করে ভাসতে সহায়তা করা বা ফ্লোটিং, আরেকটি হচ্ছে এমিবার মতো ক্ষণপথ তৈরি করে এমিবয়েড ট্রফোজয়েড গঠন তৈরি করা, এমিবয়েড মুভমেন্টের সহায়তা করা। সো গ্রন্থি কোষের কাজ যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে এপিডার্মিসের কাজ হচ্ছে চলনে সহায়তা করা, গ্যাস্ট্রোডার্মিসের কাজ হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করা। 3 নম্বর এবং সর্বশেষ যে ডিফারেন্সিয়েটিং কোষ আছে তা হচ্ছে সংবেদী কোষ বা সেন্সরি সেল।
সংবেদী কোষ তার নামের মাহাত্ম্য রক্ষা করে দু জায়গাতেই, কিন্তু সে কি ধরনের সংবেদন গ্রহণ করে স্নায়ু কোষে প্রেরণ করে তার মধ্যে কিছু পার্থক্য আছে। এপিডার্মিসে যে সংবেদী কোষ আছে তা বহি উদ্দীপনা গ্রহণ করে, বাইরের তাপমাত্রার পার্থক্য, চাপের পার্থক্য, কোনো কিছুর উপস্থিতি সংবেদী কোষ বুঝতে পারে, কিন্তু সংবেদী কোষ যেটি গ্যাস্ট্রোডার্মিসে অবস্থান করে তার সাথে বাইরের যোগাযোগ রক্ষার কোনো উপায় নাই। ফলে সংবেদী কোষ গ্যাস্ট্রোডার্মিসে যে খাবারটি আসলো সেই খাবারের প্রকৃতি বুঝতে সহায়তা করে। তো সংবেদী কোষ এপিডার্মিসে করে বহি উদ্দীপনা গ্রহণ এবং তা স্নায়ু কোষে প্রেরণ, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে তার কাজ হচ্ছে সিলেন্টেরনে আগত খাদ্যের প্রকৃতি বোঝা, সেই প্রকৃতি বুঝে স্নায়ু কোষকে জানানো, স্নায়ু কোষ তা গ্রন্থি কোষকে জানাবে এবং গ্রন্থি কোষ খাদ্যের প্রকৃতি অনুযায়ী নির্দিষ্ট এনজাইম ক্ষরণ করবে। কোষের আলোচনা থেকে আমরা চলে যাচ্ছি সেই বিশেষ ধরনের কোষের আলোচনায় যার নাম হচ্ছে নিডোসাইট বা নিডোব্লাস্ট। একটি নিডোব্লাস্টের গঠনে কি কি অংশ দেখা যায়? প্রথমত, এই কোষকে ঘিরে একটি দ্বিস্তরী আবরণ থাকে, একটি সজীব প্লাজমা লেমা বা সজীব প্লাজমা মেমব্রেন থাকে। 2 নম্বরে নিডোসাইটের প্রধান যে অংশ তার নাম হচ্ছে নেমাটোসিস্ট। 3 নম্বরে আমরা লিখব দানাদার সাইটোপ্লাজম। 4 নম্বরে নিউক্লিয়াস। 5 নম্বরে নিডোসিল নামক সংবেদী অংশ, যা মূলত নেমাটোসিস্টের নিক্ষেপ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এবং সর্বশেষ পেঁচানো পেশি সূত্রক, যাকে আমরা বলছি লেসো। নেমাটোসিস্টের গঠনে 3টি প্রধান অংশ পাওয়া যায়। 1 নম্বর আমরা যদি বলি, একটা থলি পাওয়া যায়, যেই থলিতে আঠালো রস থাকতে পারে, হিপনোটক্সিন নামক আমিষ এবং ফেনলে গঠিত রাসায়নিক পদার্থ থাকতে পারে। 2 নম্বর বাট এবং 3 নম্বর হচ্ছে সূত্রক। বাট হচ্ছে সূত্রকের গোড়া দেশীয় অংশ। সেই গোড়া দেশীয় অংশে 2 ধরনের কাঁটা থাকতে পারে, বড় কাঁটাকে আমরা বলছি বার্ব এবং ছোট কাঁটাকে আমরা বলছি বারবিউল। নেমাটোসিস্ট কয় ধরনের হয়? প্রথম বিজ্ঞানী ভার্নার বলেছেন যে নিডারিয়া গোত্রভুক্ত প্রাণীতে নেমাটোসিস্ট হতে পারে 23 ধরনের, তবে হাইড্রাতে প্রধান 4 ধরনের নেমাটোসিস্ট দেখা যায়। সেই 4 ধরনের নেমাটোসিস্টের নাম কি? প্রথমত আমরা বলি স্টিনোটিল বা পেনিট্রেন্ট, 2 নম্বর ভলভেন্ট, 3 নম্বর স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট এবং 4 নম্বর স্টেরিওলিন গ্লুটিনেন্ট। প্রথমে যার নাম আমরা উচ্চারণ করলাম, যেমন স্টিনোটিল বা পেনিট্রেন্ট, সেটি হচ্ছে আদর্শ নেমাটোসিস্ট অথবা বৃহত্তম নেমাটোসিস্ট, আর ক্ষুদ্রতম নেমাটোসিস্টের নাম হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এই 4 ধরনের নেমাটোসিস্টের আলোচনা সহজ করার জন্য আমরা এদের মধ্যে কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আলোচনা করতে পারি। প্রথমে আমরা নামগুলো লিখে নিই: স্টিনোটিল, ভলভেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট। ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো কি হতে পারে? 1 নম্বরে আমরা লিখি বাট। সুগঠিত বাট, সুগঠিত নয় এমন বাট। সুগঠিত বাট হচ্ছে স্টিনোটিলে পাওয়া যায়, বাকি 3 ক্ষেত্রেই বাট সুগঠিত নয়, বাটের উপস্থিতি আলাদাভাবে দেখা যায় না। 2 নম্বর সূত্রক। ভলভেন্ট বাদে বাকি যে 3 ধরনের নেমাটোসিস্ট আছে তার প্রত্যেকটি ক্ষেত্রেই সূত্রকটি থাকে লম্বা, কিন্তু ভলভেন্টের ক্ষেত্রে সূত্রকটি হয় তুলনামূলক খাটো। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সূত্রকের শীর্ষদেশ। সূত্রকের শীর্ষদেশ প্রতিটি ক্ষেত্রেই থাকে উন্মুক্ত, একমাত্র ব্যতিক্রম হচ্ছে ভলভেন্ট, যেখানে সূত্রকের শীর্ষদেশ থাকে বন্ধ। 4 নম্বর যেটি পয়েন্ট সেটি হচ্ছে সূত্রকে কাটার উপস্থিতি। আমরা জানি বাটে কাটা থাকতে পারে, ছোট কাটাকে বারবিউল এবং বড় কাটাকে আমরা বার্ব বলছি, কিন্তু সূত্রকে কাটা থাকে কি থাকে না সেটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাই সূত্রকে কাটা থাকে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্টে, কিন্তু বাদবাকি 3টিতে সূত্রকে কাটা থাকে না। এবং সর্বশেষ যে পয়েন্ট সেটি হচ্ছে অভ্যন্তরীণ তরল। থলির মধ্যে যে তরলটি আছে সেই তরলের প্রকৃতিটা কি? স্টিনোটিল বা পেনিট্রেন্টের ক্ষেত্রে দেখা যায় সেটি হচ্ছে হিপনোটক্সিন। ভলভেন্টে হিপনোটক্সিনও থাকতে পারে, আঠালো রসও থাকতে পারে, কিন্তু স্ট্রেপ্টোলিন এবং স্টেরিওলিন গ্লুটিনেন্টে থাকে আঠালো রস। এই 5টি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট দিয়ে আমরা 4 ধরনের নেমাটোসিস্টের প্রকারভেদ মনে রাখতে পারি। এরপর যে আলোচনায় আমরা চলে যাচ্ছি সেটি হচ্ছে হাইড্রার পরিপাক পদ্ধতি। আমরা জানি নিডারিয়া গর্ভভুক্ত প্রাণী হাইড্রা, সেখানে 2 ধরনের পরিপাক হয়,
একটি হচ্ছে বহিঃকোষীয় পরিপাক এবং অপরটি হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। দু ধরনের পরিপাক আমরা কিছুটা পয়েন্ট দিয়ে মনে রাখার চেষ্টা করব। 1 নম্বরে আমরা লিখে ফেলি বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাকের মধ্যে প্রথম যে পয়েন্টটি আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে কোথায় ঘটে। কোষের বাইরে ঘটে অবশ্যই, কিন্তু কোষের বাইরে কোথায় ঘটে? সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে ঘটে। 2 নম্বর পয়েন্ট সাহায্যকারী কোষ। বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে কে? খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে গ্রন্থিকোষ, কারণ গ্রন্থিকোষ কিছু এনজাইম ক্ষরণ করে, এনজাইম খাবারকে ভাঙতে সাহায্য করে। এছাড়াও আরেকটি কোষ আছে, আমরা জানি যে পেশি আবরণী কোষ। সেই পেশি আবরণী কোষের মধ্যে একটি কোষ হচ্ছে ফ্লাজেলীয় কোষ। ফ্লাজেলীয় কোষের মধ্যে ফ্লাজেলা থাকে, সেই ফ্লাজেলাগুলো খাবারকে এনজাইমের সাথে মিশ্রিত করতে সহায়তা করে। তাহলে যদি বলা হয় বহিঃকোষীয় পরিপাকে সাহায্যকারী কোষ কি কি, তাহলে আমরা বলবো 1 নম্বর গ্রন্থিকোষ, 2 নম্বর ফ্লাজেলীয় কোষ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরিপাক প্রক্রিয়া। পরিপাক প্রক্রিয়ায় বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে প্রোটিন ভেঙে গিয়ে পলিপেপটাইড তৈরি হয়। লিপিড জাতীয় খাবারের কোনো ধরনের পরিপাক হয় না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শোষণ প্রক্রিয়া। বহিঃকোষীয় পরিপাকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর যেই সুবিধাটা দেয় সেটা হচ্ছে দেহের চাহিদা অনুযায়ী যে কোনো জায়গায় পরিপাকৃত খাদ্য উপাদানকে নিয়ে যেতে পারে। ফলে যে জায়গায় খাদ্যের চাহিদা তৈরি হবে সেই জায়গায় খাদ্য পরিবাহিত হবে সিলেন্ট্রনের মাধ্যমে এবং নির্দিষ্ট কোষে গিয়ে খাদ্য শোষণ হবে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে নিষ্কাশন প্রক্রিয়া। পরিপাক প্রক্রিয়া শেষে কিছু খাদ্য উপাদান শোষিত হবে, কিছু খাদ্য উপাদান শোষিত হবে না, কিছু অপাচ্য উপাদানও রয়ে যাবে। সেই উপাদানগুলো নিষ্কাশিত হবে মুখছিদ্র দিয়ে। তার মুখছিদ্র দিয়ে ইনটেক হবে এবং মুখছিদ্র দিয়ে আউটপুটও হবে। এই 5টি পয়েন্টকে আমরা যদি বেস ধরে নেই, তাহলে এই 5টি পয়েন্টকে ভিত্তি করে আমরা আলোচনা করতে পারি পরবর্তীতে অন্তঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাক কি সবসময়ই হবে? এই কোশ্চেনের উত্তর হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক সবসময় নাও হতে পারে। বহিঃকোষীয় পরিপাক প্রক্রিয়ায় যদি খাদ্য উপাদানের পরিপাক সম্পূর্ণ হয়ে যায় তাহলে অন্তঃকোষীয় পরিপাক হবে না। তার মানে অন্তঃকোষীয় পরিপাক হতেও পারে, নাও পারে, কিন্তু বহিঃকোষীয় অবশ্যই হবে। অন্তঃকোষীয় পরিপাক কোথায় হয়? নামের মধ্যেই হিন্টস আছে, কোষের অভ্যন্তরে হবে। কিন্তু কোষের অভ্যন্তরে কোথায় হবে? সাইটোপ্লাজমের মধ্যে যে গহ্বর আছে সেই খাদ্য গহ্বরের মধ্যে অন্তঃকোষীয় পরিপাক হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাহায্যকারী কোষ। পেশি আবরণী কোষের একটি কোষ ছিল, একটি প্রকারভেদ ছিল ক্ষণপদীয় কোষ। যে খাবার উপাদান সিলেন্টরনে পরিপাক হলো না সেই অপাচ্য খাদ্য উপাদানকে ক্ষণপদীয় কোষ ভেতরে নিয়ে নিবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস প্রক্রিয়া খাবারটা ভেতরে নিয়ে নিবে। ফলে সাহায্যকারী কোষ একটাই, সেটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। পরিপাক প্রক্রিয়া, যে পলিপেপটাইড প্রোটিন থেকে তৈরি হলো সেই পলিপেপটাইড এখন তৈরি হবে অ্যামাইনো অ্যাসিডে এবং লিপিড জাতীয় খাবার পরিপাক হবে এখানে এবং তা তৈরি করবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। সর্বশেষ শোষণ প্রক্রিয়া এবং নিষ্কাশন প্রক্রিয়া। যে কোষের অভ্যন্তরে পরিপাক সম্পন্ন হবে শোষণ শুধুমাত্র সেই কোষেই হতে পারবে। তার মানে বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের যে সুযোগটা ছিল অন্তঃকোষীয় পরিপাকের ডিস্ট্রিবিউশনের সেই সুযোগটা নাই। একই কোষ একই পরিপাক এক জায়গাতেই শোষণ। এবং সর্বশেষ নিষ্কাশন প্রক্রিয়া, যেহেতু কোষের অভ্যন্তরে ঘটছে, বের হওয়ার কোনো ওয়ে নাই, সো কোষের অভ্যন্তরেই সেটি কোষস্থ নির্জীব জড়বস্তু হিসেবে রয়ে যাবে, নিষ্কাশিত হতে পারবে না। পরিপাক পদ্ধতির পর যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে হাইড্রার চলন প্রক্রিয়া। আমরা জানি হাইড্রার দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কোষিকা। কোষিকাকে ব্যবহার করে হাইড্রা বিভিন্ন ধরনের চলন সম্পন্ন করে, কিন্তু কিছু কিছু চলন কিন্তু আছে যা কোষিকা নির্ভর নয়। সো হাইড্রার চলনকে আমরা বেসিক দুটো ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে কোষিকা নির্ভর চলন এবং অপরটি হচ্ছে কোষিকা বিহীন চলন। কোষিকার সাহায্য না নিয়ে যে চলন সম্পন্ন হতে পারে। কোষিকা নির্ভর চলনের মধ্যে যে নামগুলো আসবে সেটি হচ্ছে লুপিং, সমারসল্টিং, সুইমিং, ক্রলিং এবং টেন্টাকুলার মুভমেন্ট। লুপিং এবং সমারসল্টিং এর মধ্যে বেসিক পার্থক্যটা আমরা জানি। যদি আমরা ধরে নেই যে এটি হচ্ছে হাইড্রা, নিচে পদতল এবং উপরে হচ্ছে কোষিকা। লুপিং এর ক্ষেত্রে হাইড্রা প্রথমে লুপ তৈরি করবে কোষিকা দিয়ে, সে বি নাম্বার পজিশনে ভূমিকে স্পর্শ করবে। এরপর এ থেকে লুপ এগিয়ে আসবে সি তে
কিন্তু কোষিকা তার আগের অবস্থাতেই ফিক্সড থাকবে। পরবর্তীতে যে জায়গায় পদতল এগিয়ে আসলো সেখানে হাইড্রা সোজা হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে লুপ তৈরি হয়েছে একবার, কোষিকার কোনো ধরনের মুভমেন্ট হয়নি। হাইড্রা সামনের দিকে এগিয়ে এসেছে, যেখানে সে প্রাথমিক অবস্থানে ছিল এবং যেখানে কোষিকা ভূমিকে স্পর্শ করেছে তার ঠিক মাঝামাঝি অবস্থানে হাইড্রা অবস্থান করছে। ঠিক তার নিচেই যদি আমরা সোমারসোল্টিং এর ছবিটি আঁকি তাহলে আমরা দেখতে পাই প্রাথমিক অবস্থায় হাইড্রা এই অবস্থানে আছে, দ্বিতীয় অবস্থায় হাইড্রা লুপ তৈরি করে বি অবস্থানে স্পর্শ করেছে ভূমিকে, তৃতীয় ছবিতে আমরা দেখতে পাই হাইড্রা বি অবস্থানে উল্টো হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে পার্থক্যের শুরু। হাইড্রা উল্টো হয়ে দাঁড়িয়েছে, তার মানে কোষিকার উপর ভর দিয়ে দাঁড়িয়েছে। এরপরের ছবিতে আমরা দেখব হাইড্রা নতুন একটি অবস্থান তৈরি করেছে বিপরীতমুখী একটা লুপ তৈরির মাধ্যমে। তার মানে এই অবস্থান থেকে হাইড্রা সি অবস্থানে যাচ্ছে, কিন্তু সেটি কিন্তু প্রথম ছবির মতো না। সির অবস্থান ছিল এ এবং বির মাঝখানে, সির অবস্থান এখন চলে গিয়েছে এ এবং বির আরো পরে, এবং এক্ষেত্রে লুপ তৈরি হয়েছে বিপরীতমুখী লুপ। সর্বশেষ যে ছবি সেটি হচ্ছে হাইড্রা সি অবস্থানে সোজা হয়ে দাঁড়িয়েছে। এখানে অনেকগুলো বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে কোষিকার উপর ভর দিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না, লুপ কয়বার তৈরি হলো কি হলো না, কতটুকু দূরত্ব অতিক্রম করলো কি করলো না, কত দ্রুত সেই ঘটনাটি ঘটলো। লুপিং এর তুলনায় সোমারসোল্টিং অনেক বেশি ফাস্ট প্রক্রিয়া। লুপিং সোমারসোল্টিং এর পরে আছে সুইমিং। কোষিকার নড়াচড়ার মাধ্যমে হাইড্রা সাঁতার কাটতে পারে। ক্রলিং, ক্রলিং মানে হচ্ছে হেঁচড়ানো। হাইড্রা তার যে অবস্থানে আছে তার থেকে উপর অবস্থানে যেতে পারে অথবা নিচের অবস্থানে যেতে পারে কোষিকার সাহায্য নিয়ে। টেন্টাকুলার, সেটা হচ্ছে নতমুখী চলন। হাইড্রা পদতলের উপর ভর দিয়ে নয়, কোষিকার উপর ভর দিয়ে নতমুখী হয়েও চলাচল করতে পারে। কোষিকা বিহীন যে চলাচল প্রক্রিয়াটি আছে তা 4 ধরনের হতে পারে। কোষিকা বিহীন হাইড্রা চলনের অন্তর্ভুক্ত পয়েন্টগুলো হচ্ছে ভাষা বা ফ্লোটিং। এপিডার্মিসে অবস্থিত গ্রন্থি কোষ বুদবুদ তৈরি করতে পারে, সেই বুদবুদকে ভর করে হাইড্রা উল্টোমুখী হয়ে ভাসতে পারে পানিতে। 2 নম্বর হচ্ছে এমিবয়েড চলন বা এমিবয়েড মুভমেন্ট। এপিডার্মিসের গ্রন্থি কোষ এমিবদ্ধ ক্ষণপথ তৈরি করে ক্রমান্বয়ে সংকোচন প্রসারণের মাধ্যমে হাইড্রার চলনে সহায়তা করে। এছাড়াও দেহের সংকোচন প্রসারণ এবং ক্রমসংকোচন প্রক্রিয়ায় হাইড্রা এক অবস্থান থেকে আরেক অবস্থানে যেতে পারে। তবে কোষিকাবিহীন চলন কোষিকা নির্ভর চলনের তুলনায় অনেক বেশি মন্থর এবং অতিক্রান্ত দূরত্ব অনেক বেশি কম। হাইড্রার চলনের পরে যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে হাইড্রার জনন প্রক্রিয়া। হাইড্রার জনন 2 ধরনের হয়, একটি হচ্ছে অযৌন জনন এবং অপরটি হচ্ছে যৌন জনন। অযৌন জনন 2 ধরনের হতে পারে, একটি হচ্ছে মুকুলোদ্গম বা বাডিং, আরেকটি হচ্ছে বিভাজন বা ফিশন। সেই বিভাজন হতে পারে 2 ধরনের, একটি হচ্ছে অনুদৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবর এবং অপরটি হচ্ছে অনুপ্রস্থ প্রস্থ বরাবর। যৌন জনন প্রক্রিয়ায় হাইড্রার দেহে মূলত যে ঘটনাগুলো ঘটে তা হচ্ছে 1 নম্বর জননাঙ্গ তৈরি হওয়া। আমরা প্রথমেই আলোচনা করেছি পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ একই হাইড্রার দেহে একই সময় তৈরি হবে না। যদি পুং জননাঙ্গ তৈরি হয় তাহলে স্ত্রী জননাঙ্গ তৈরি হবে না, তার মানে হাইড্রার দেহে সংনিষেক হয় না। জননাঙ্গ তৈরির পর জননকোষ তৈরি, জননকোষ তৈরির পর 2টো জননকোষের মিলন, তার মানে নিষেক, এবং সর্বশেষ পরিস্ফুটন। পরিস্ফুটন প্রক্রিয়ায় আমরা ক্লিভেজ দেখতে পাই। নিষেকের ফলে তৈরি হয় জাইগোট, সেই জাইগোটে বিভাজন হয়, তৈরি হয় মরুলা, তারপরে তৈরি হয় ব্লাস্টুলা, এরপরে তৈরি হয় গেস্ট্রুলা, সর্বশেষ তৈরি হয় হাইড্রুলা বা অপত্য হাইড্রা, সর্বশেষ অপত্য হাইড্রা থেকে তৈরি হয় পরিণত হাইড্রা। তা হাইড্রার যৌন জনন প্রক্রিয়ায় আমরা দেখতে পাই যে মানব দেহের যে যৌন জনন প্রক্রিয়া আছে এবং সেই যৌন জনন প্রক্রিয়ায় যে পরিস্ফুটন প্রক্রিয়া আছে তা অনেকটাই সেম, শুধুমাত্র আলাদাভাবে মনে রাখতে হবে হাইড্রুলা এবং গেস্ট্রুলা নামটি। হাইড্রার আলোচনায় আমরা হাইড্রার দৈহিক গঠন, কোষের অবস্থান, কোষের বিন্যাস, হাইড্রার খাদ্য পরিপাক পদ্ধতি, হাইড্রার চলন পদ্ধতি, হাইড্রার জনন পদ্ধতি, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা প্রাণী